আঘাত হবে এবং তা এমন যা কল্পনার বাইরে, পাকিস্তান কল্পনাও করতে পারবে না। যখন আমাদের রাষ্ট্রপ্রধানরা এই কথা বলছেন তখন ঠিক কি হচ্ছে দেখা যাক। প্রথমত সেনা মহড়া চলছে আকাশপথে, জলপথে, স্থলপথে। তার পাশাপাশি ভাতে মারার চক্রান্ত চলছে, ভাতে মারার জন্য প্ল্যান করা হচ্ছে। কিরকম না, চেনাব ঝিলামের যে জল তা বন্ধ করে দেওয়া হলো, অর্থাৎ রামবানে যে বাগলিহাট জলবিদ্যুৎ প্রকল্প, সেই প্রকল্পের বাঁধ বন্ধ করে দেওয়া হচ্ছে। এই বাঁধ যদি বন্ধ করা হয় তাহলে পাকিস্তানে জল পৌঁছানো যথেষ্ট চাপের, যে পরিমাণ জল পৌঁছবে সেই জল তো পৌঁছবেই না, সেক্ষেত্রে একটা খরা পরিস্থিতি তৈরি হতে পারে। আমার সঙ্গে সম্পূর্ণ গোস্বামী রয়েছে, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। এটাও একটা স্ট্র্যাটেজি, সরাসরি যুদ্ধে না নেমে। এই স্ট্র্যাটেজিতে কতটা সফল হতে পারে ভারত, কি মনে হয় আপনার? দেখুন, আমি আন্তর্জাতিক সম্পর্কের ছাত্রী হিসাবে বলতে পারি যে যুদ্ধ কিন্তু কোনো কিছু সলিউশন নয়। কারণ আমরা যদি যুদ্ধে এখন অল আউট ওয়ার হয় তাতে যে ক্ষয়ক্ষতি হবে সেটা একটা বিস্তীর্ণ ক্ষয়ক্ষতি হবে, কিন্তু তার পাশাপাশি এটাও বুঝতে হবে যে যুদ্ধ একটা প্রয়োজন আছে। যেভাবে পাকিস্তান কন্টিনিউয়াসলি ইন্টারন্যাশনাল ল ভায়োলেট করে যায়, লাইন অফ কন্ট্রোল ভায়োলেট করে যায়, সেটা একটা অন্য দিক। কিন্তু স্ট্র্যাটেজিক্যালি যেভাবে ভারত এগোচ্ছে, অর্থাৎ তার পাওয়ার প্রজেকশনের মাধ্যমে ট্রেড বন্ধ করে দিয়ে এবং এখন জল বন্ধ করে দিয়ে, এটা কিন্তু একটা অন্য ধরনের চাপের মুখে ফেলার চেষ্টা করছে পাকিস্তানকে। আমরা যদি একটু পাকিস্তানের জিওগ্রাফিটা বুঝি তাহলে দেখবো পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল কিন্তু মরুভূমি, অর্থাৎ কারাচির ওই সমস্ত দিকগুলো কিন্তু মরুভূমির আছে। কাজেই সেখানে যদি জল না পৌঁছায় তাহলে কিন্তু পাকিস্তানের বিস্তীর্ণ জায়গা খরা হবে, সেখানে এগ্রিকালচার বন্ধ হতে পারে এবং মানুষের যে দৈনন্দিন জলের প্রয়োজন থাকে সেটাও কিন্তু অনেকটাই তাতে কিন্তু একটা ইম্প্যাক্ট করতে চলেছে। কাজে এই জায়গাটা কিন্তু একটা ভীষণ স্ট্র্যাটেজিক এবং আমার মনে হয় একটা অন্য ধরনের কড়া পদক্ষেপ ভারত নিয়েছে। কাজে এখন বিষয়টা হচ্ছে যুদ্ধে যাওয়ার আগে যদি অন্যান্য সমস্ত দিক থেকে ইকোনমিক্যালি, ডিপ্লোম্যাটিক্যালি, স্ট্র্যাটেজিক্যালি আমরা যদি পাকিস্তানকে ভীষণভাবে একটা প্রেশার ক্রিয়েট করতে পারি, আমার মনে হয় সেটা যুদ্ধের তাহলে কাজ হয়তো অনেক সহজ হবে। সম্পূর্ণ প্লিজ আমাদের সঙ্গে থাকুন। একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার মতামত জানতে চাইবো, তা হলো এই একটি শহর মানগুচর, এই শহর বালুচিস্তানের এই শহরের দখল নিয়েছে বিএল অর্থাৎ বালুচ বিদ্রোহীরা। সেক্ষেত্রে যদি সেদিক থেকে দেখি তাহলে কি আমরা এভাবে বলতেই পারি যে শুধু বাইরে নয় ঘরের মধ্যেও যথেষ্ট চাপে রয়েছে পাকিস্তান, তার কারণ এখানে পাক সেনাদের পণবন্দি করে রেখেছে বিএলও ডেথ স্কোয়াড। এই যে বিদ্রোহী বা ইনসার্জেন্ট আউটফিট রয়েছে যারা পাকিস্তানের থেকে দীর্ঘদিন ধরে সেপারেটিজমের জন্য লড়াই করে চলেছে, তাদের কিন্তু একটা ভারত দরদি মনোভাব আছে, এটা অস্বীকার করলে চলবে না। এবং তোমরা দেখছেন ভারতও কিন্তু ইনডাইরেক্টলি এই বালুচ লিবারেশন যে গোষ্ঠী আছে তাদেরকে কিন্তু একটা টু সাম এক্সটেন্ট সিম্প্যাথেটিক নজরে দেখে। এর পেছনে অনেক রকম মেশিনারি থাকতে পারে, সেই বিষয়ে আমি না গেলেও, পাবলিকলি না গেলেও একটা কোথাও কিন্তু একটা ভারতের ইনডাইরেক্ট কিন্তু দরদ এই বালুচ লিবারেশনের ওপর আছে। এবং আমরা দীর্ঘদিন দেখেছি পাকিস্তানের মানে ভেতরে যেভাবে বালুচ লিবারেশন যে গোষ্ঠী রয়েছে তারা যেভাবে বিদ্রোহ করে যায়। এই কদিন আগে একটা ট্রেনে বিস্ফোরণ ঘটিয়েছে এবং যেভাবে তারা পাকিস্তানের মধ্যে টেররিজম করে এবং পাকিস্তানকে চাপে ফেলে, আমার মনে হয় এটাও কিন্তু একটা ইনডাইরেক্টলি পাকিস্তানের ভেতরে এবং বাইরে দুদিক থেকেই চাপের মুখে পড়তে চলেছে পাকিস্তান। ধন্যবাদ সম্পূর্ণ। তো তার পাশাপাশি চলছে যুদ্ধের মহড়া, সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত হচ্ছে ভারত। বায়ুসেনা প্রধানের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর নতুন রুশ ক্ষেপণাস্ত্র এসেছে, অত্যাধুনিক রুশ ক্ষেপণাস্ত্র, যার ফলে যে ক্ষেপণাস্ত্রে যে ক্ষেত্রে কাঁধে নিয়েই এবার থেকে मिसाइल छोड़ा संभव होगा। हम एक मत है कि आतंकवाद मानवता के लिए सबसे बड़ा खतरा है। वी आर कमिटेड टू टेक फर्म एंड डिसिसिव एक्शन अगेंस्ट टेररिस्ट एंड दोज हु सपोर्ट देम। শনিবার হুঙ্কার, রবিবার বৈঠক। বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং এর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে শনিবার নৌসেনা প্রধানের সঙ্গে বৈঠক করেন মোদী। লাগাতার সেনা কর্তাদের সঙ্গে বৈঠকে স্পষ্ট পেহেলগাঁওয়ের জঙ্গি হানার বদলা নিতে কোমর বাঁধছে ভারত।
और मेरा यह दायित्व है कि अपनी सेना के साथ मिलकर देश के ऊपर आंख उठाने वालों को मुंहतोड़ जवाब दूं। मैं आपको आश्वस्त करना चाहता हूं कि प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में जैसा आप चाहते हैं वैसा होकर रहे। পাকিস্তান অকুপাইড কাশ্মীর যে জায়গাটা আছে সে জায়গাটায় কিন্তু ভারতীয় সেনাবাহিনী রিটালিয়েট করবেই, কারণ টেররিস্ট আউটফিট এবার যদি ধ্বংস করা না যায় আমরা আর কোনোদিন ধ্বংস করতে পারবো না। কিন্তু তার জন্য বায়ুসেনা মূলত প্রস্তুত থাকতে হবে। দরকার হলে যদি নৌবাহিনী তাদের প্রস্তুত থাকতে হবে, ভারতবর্ষকে ঘিরে রাখতে হবে চারপাশ থেকে, এবং তারপরে রিটালিয়েট করতে হবে যে অঞ্চলগুলোতে টেররিস্ট আউটফিট আছে। একদিকে সেনা প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, আরেকদিকে সেনার হাতে নতুন অস্ত্র। ভারতের অস্ত্র ভান্ডারে এবার নয়া অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। রুশ প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রের নাম ইগলা-এস। এটি কাঁধে নিয়ে ছোড়া যাবে এই মিসাইল। প্রতিপক্ষের যুদ্ধ বিমান ড্রোন ধ্বংসে সক্ষম ইগলা-এস। ইগলা মিসাইলটা আমাদের কাছে আগেও ছিল, এখন একটা নতুন ভার্সন যেটা ইগলা 3, এটা শোল্ডার ফায়ার্ড এবং যে কোনো ম্যানপ্যাক বেসিসে এগুলো চলে, এবং সেটা সারফেস টু এয়ার মিসাইল, এয়ারক্রাফট, লো ফ্লাইং এয়ারক্রাফট, হেলিকপ্টার এগুলোকে অ্যাড্রেস করার জন্য এটা খুবই এফেক্টিভ মিসাইল। আমাদের যদি এয়ার অ্যাটাক আসে তো গ্রাউন্ড লেভেলে এইগুলোর খুব বড় একটা রোল প্লে করবে। এমনকি আর্টিলারি আর্মি এয়ার ডিফেন্সের যে এই ইগলাটা, তারা জায়গায় জায়গায় থেকে এইগুলো এয়ারক্রাফটগুলোকে টার্গেট করতে পারবে এবং টার্গেট করে এয়ারক্রাফটগুলোকে ধ্বংস করতে পারবে। রুশ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ফরাসি যুদ্ধ বিমানও কিনছে ভারত। ফ্রান্সের সঙ্গে 63,000 কোটি টাকার চুক্তি হয়েছে ভারতের। 26টি রাফাল মেরিন যুদ্ধ বিমান আসছে ভারতে। রাফাল মেরিন বিশ্বের সবচেয়ে উন্নত নৌ যুদ্ধ বিমান। গত 22 এপ্রিল কাশ্মীরে হত্যালীলা চালায় জঙ্গিরা। পেহেলগামে বেছে বেছে পর্যটকদের গুলি করে খুন করে। এই ঘটনার পরেই ফ্রান্সের সঙ্গে রাফাল চুক্তি চূড়ান্ত করে ভারত। পেহেলগাঁওয়ের হামলার পরদিনেই এক বিএসএফ জওয়ানকে আটক করে পাকিস্তান। পাঞ্জাবের পাক সীমান্তে আটক জওয়ান পূর্ণাম কুমার সাউ হুগলির রিসডার বাসিন্দা। এই নিয়ে দুদেশের চাপানুতরের মাঝেই বিএসএফ এর হাতে আটক পাক রেঞ্জার। শনিবার রাজস্থানের কোর্ট আব্বাসে আটক পাক রেঞ্জার। একটা মিউচুয়াল এক্সচেঞ্জের মধ্যে বিএসএফ এর লোক যে সোলজারটা চলে গেছে ওই পারে তাকে ছাড়তে বাধ্য হবে। বিএসএফ এর সিনিয়র অফিসিয়াল আর রেঞ্জারদের সিনিয়র অফিসিয়ালের সাথে যে কোনো জায়গায় একটা হবে, দুদিক থেকে ইনফরমেশন চলে যাবে, তাদেরকে রিলিজ করা হবে। ফিরে আসাটা কিছুটা ইজি হলো। গিভ এন্ড টেক এন পলিসি হবে। এখন চলো, এখন এতদিন 7 থেকে 8 বার ফ্ল্যাগ মিটিং বার হচ্ছে, একবারও ওরা আসেনি। এখন তো ওদের দরকার পড়বে, নিশ্চয়ই মিটিংটা এখন অ্যাটেন্ড করবে। যখন ওরা ফ্ল্যাগ মিটিং বার করবে তখন আমাদের এখান থেকেও ফ্ল্যাগ মিটিং হবে। এখন কিছু আশা দেখা যাচ্ছে, হ্যাঁ কিছুদিন মধ্যে হয়তো আমরা কিছু ভালো খবর পেতে পারি।